নির্বাচনের পর রাজনীতিতে এখন এক অদ্ভুত কমেডি শো চলছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ফেসবুকে এবং শাহবাগে কিছু বামপন্থী চরম আনন্দে উল্লাসে মেতেছেন। তাদের দাবি, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতার কথা ভেবেই নাকি জামাতকে ভোট দেয়নি। তারা এমনভাবে গণ উল্লাস করছে যেন তারা নিজেরাই ক্ষমতায় চলে গেছে, অথচ বাস্তবতার দিকে তাকালে হাসি আটকে রাখা কঠিন। যে বাম জোট সারা দেশে 200-এর বেশি আসনে প্রার্থী দিল, তারা সব মিলিয়ে 5,000 ভোটও জোগাড় করতে পারল না। আর তারা সেলিব্রেট করছে 68 আসন পাওয়া জামাতের পরাজয়। কি আইরনি! বাম শাহবাগীরা যাদের গত বছর ধরে রাজাকার আলবদর বলে গালি দিয়ে তৃপ্তি পেয়েছে, এবার একটু তাদের ভোটের রেজাল্টগুলো মিলিয়ে দেখি। আপনারা শুনলে চমকে যাবেন। এই তথাকথিত রাজাকার পরিবারের যেসব সদস্য এবার ভোটে দাঁড়িয়েছেন, তারা প্রায় সবাই জনগণের বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাহলে মানুষ যদি মুক্তিযুদ্ধের কথা ভেবে জামায়াতকে প্রত্যাখ্যানই করে থাকে, তবে এই মানুষগুলোকে কারা ভোট দিল? আকাশ থেকে এলো ভোটাররা? শাহবাগীরা সবচেয়ে বেশি গালি দিত কাকে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। তার পাশে চেয়ে এরা দিনের পর দিন স্লোগান দিয়েছে। আর আজ 2026 সালের নির্বাচনে জনগণ কি জবাব দিল? তার ছেলে মাসুদ সাঈদী পিরোজপুর 1 আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। জনগণ ব্যালটের মাধ্যমে ট্রাইব্যুনালের সেই রায়ের জবাব দিয়েছে। আর সাঈদী সাহেবের আরেক ছেলে শামীম সাঈদী লড়েছিলেন পিরোজপুর 2 আসনে। তিনি হেরেছেন মাত্র 70 ভোটে। আমরা সবাই জানি এই 70 ভোটের হার কোনো হার নয়, এটি নিখাদ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তার মানে পিরোজপুরের মানুষ সাঈদী পরিবারকে শুধু মুখেই রাখেনি, ব্যালট বাক্স ভরে দিয়েছে। এরপর আসুন পাবনার দিকে। জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর শাহবাগে মিষ্টি বিতরণ করা হয়েছিল, কিন্তু পাবনার মানুষ সেই শোককে শক্তিতে পরিণত করেছে। তার সুশিক্ষিত ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান আজ পাবনা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। শাহবাগীদের মিথ্যা বয়ান পাবনার মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা প্রমাণ করেছে নিজামী তাদের কাছে কোনো যুদ্ধাপরাধী নন, বরং একজন মজলুম নেতা। তার ছেলেকে সংসদে পাঠিয়ে জনগণ সেই অবিচারের নীরব প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ড্রামাটিক কামব্যাক সম্ভবত এটি। মীর কাশেম আলী মিন্টুকে ফাঁসি দেওয়া হলো, তার ছেলে ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর আয়নাগড়ে রেখে গুম করা হলো। আগস্ট বিপ্লবের পর তিনি ফিরে এলেন, আর আজ তিনি ঢাকার 14 আসনের নির্বাচিত সংসদ সদস্য। ঢাকার বুকে যেখানে শাহবাগীদের সবচেয়ে বেশি লাফালাফি, সেই ঢাকাতেই মীর কাশেম আলীর ছেলে জিতে গেলেন। জনগণ ব্যারিস্টার আরমানকে ভোট দিয়ে ফ্যাসিবাদের গুম খুনের রাজনীতির গালে কোষের চর মেরেছে। কি শাহবাগী ভাইয়েরা, এই বিজয়টা আপনাদের চোখে পড়ছে না? চট্টগ্রামের রাউজান, যে রাউজানকে গত 15 বছর ধরে ফ্যাসিবাদের আখড়া বানিয়ে রাখা হয়েছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নেওয়া ছিল নিষিদ্ধ, আজ সেই রাউজান থেকে জিতে এসেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের দেখিয়ে দিয়েছেন সাকা চৌধুরীর ভোট ব্যাংক একটুও কমেনি, বরং বেড়েছে। শাহবাগীরা যাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে উল্লাস করেছিল, আজ তার ছেলে বীর দর্পে সংসদে ঢুকছেন। এটা বামদের জন্য এক চরম সাইকোলজিক্যাল ট্রমা। এতক্ষণ তো ছেলেদের কথা বললাম, এবার আসুন খোদ মূল নেতার কথায়। শাহবাগীদের ভাষায় যিনি জীবিত রাজাকার, সেই বর্ষিয়ান নেতা এটিএম আজহারুল ইসলাম নিজে দাঁড়িয়েছিলেন রংপুর থেকে, এবং অবিশ্বাস্য হলেও সত্য, তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পরবর্তীতে মুক্ত নেতা যখন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, তখন ওই ক্যাঙ্গারু কোর্টের ট্রাইব্যুনালের রায়ের আর কোনো ভ্যালু থাকে? রংপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে শাহবাগের স্লোগান আর গ্রামের মাটির বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। শাহবাগীদের এই অদ্ভুত উল্লাসের সাইকোলজিটা কি জানেন? নিজেদের কোনো অর্জন নেই, 200 সিটে ক্যান্ডিডেট দিয়ে 5,000 ভোটও পায়নি। এক সিটে তারা গড়ে 25 থেকে 30টা করে ভোট পেয়েছে। এর চেয়ে তো নির্দলীয় মেম্বার প্রার্থীরাও বেশি ভোট পায়। নিজেদের এই ঐতিহাসিক ভরাডুবি ঢাকতেই তারা এখন অন্যের হার নিয়ে সেলিব্রেট করছে। একটু কল্পনা করুন তো আগামী সংসদের অধিবেশনগুলোর কথা। স্পিকারের সামনে বসে থাকবেন মাসুদ সাঈদী, নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার আরমান, হুম্মাম কাদের এবং স্বয়ং এটিএম আজহার। আর শাহবাগীরা তখন টিভির সামনে বসে নখ কামড়াবে। হা হা। রাজনীতি এমনই, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে সাময়িক বিভ্রম তৈরি করা যায়, কিন্তু ব্যালটের দিন মানুষ ঠিকই সত্যের পক্ষে রায় দেয়। সব রাজাকারের ছেলেরা আজ দম্ভ ভরে সংসদে, আর শাহবাগীরা রাস্তায় দাঁড়িয়ে 68 আসন পাওয়া দলের পরাজয় সেলিব্রেট করছে। এর চেয়ে বড় আইরনি বা ট্র্যাজেডি আর কি হতে পারে? আজকের সবচেয়ে বড় রিয়েলিটি বা মূল কথা হলো, মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেটের মেয়াদ শেষ। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ এই চেতনাকে ব্যবহার করে
এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন আর এই ফাঁদে পা দেয় না। পরিসংখ্যান বলছে জামাত নেতৃত্বাধীন জোট এবার প্রায় 40% ভোট পেয়েছে, আর বিএনপি এবং আওয়ামী লীগ মিলিত ভোট পেয়েছে প্রায় 54%। একটু ইতিহাসে ফিরে যাই। 1991 সালে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছিল 88 আসন। 1996 সালে বিএনপি পায় 116 আসন। 2001 সালে আওয়ামী লীগ পায় মাত্র 62 আসন। 2008 সালে বিএনপি পায় 30 আসন। অর্থাৎ বিএনপি সবশেষ 2008 সালে মাত্র 30টি আসন পেলেও বিরোধী দল হিসাবে এবার জামাত পেয়েছে 68। এটি কিন্তু কম অর্জন নয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা সত্য। মূল লক্ষ্য ছিল জামাত জোট যেন কোনোভাবেই 1/3 আসন না পায়, কিন্তু এত কিছুর পরও জামাতের অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। আসুন 7টি বড় অর্জন দেখি। ভোটের লাভ, 15% ভোট ব্যাংক থেকে সরাসরি 40%-এ উঠে আসা। 2, আসনের সেঞ্চুরির কাছাকাছি, এককভাবে 68 এবং জোট হিসেবে 77টি আসন পাওয়া। ঢাকার দখল, ঢাকায় 20টার মধ্যে 7টি আসনে জেতা। ইঞ্জিনিয়ারিং না হলে এটা হয়তো 10 থেকে 11টায় পর্যন্ত পৌঁছাতো। ট্যাবু ভাঙা, ক্যাডারভিত্তিক দল থেকে পুরোপুরি গণমানুষের দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী। সার্বজনীনতা, পোশাক, ধর্ম, মত নির্বিশেষে হিন্দু, বিহারি, সাধারণ মানুষের ভোট পাওয়া। ক্লোজ কন্টেস্ট, 50+ আসনে সামান্য ব্যবধানে হার। সম্পূর্ণ ফেয়ার হলে এগুলো বেরিয়ে আসত। ঐক্যের প্রতীক, জোটে মুক্তিযোদ্ধা কর্নেল অলি, জুলাইয়ের ঘোষক নাহিদ ইসলাম এবং কওমি সমাজের মাওলানা মামুনুল হককে একসাথে ধারণ করতে পারা। 77 আসন নিয়ে জামাত এখন সংসদে বিরোধী দল হিসেবে কাজ করবে। তাদের এখন কাজ কি? মাঠে নেমে হাঙ্গামা করা? না, তাদের প্রথম কাজ হলো নির্বাচনের অনিয়মগুলো নিয়ে শক্তভাবে আইনি এবং রাজনৈতিক ফাইট। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, এগুলো শক্তভাবে প্রতিহত করা এবং এর তীব্র প্রতিবাদ করা। তৃতীয়ত, সংসদে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, শহীদদের রক্তের সাথে যেন বেইমানি না হয় সেদিকে কড়া নজর দেয়া। জামাত জোট যদি শক্তভাবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তবে আগামী নির্বাচনে আসনের হিসাবে পুরোপুরি রিভার্স বা উল্টে যাওয়া খুব অস্বাভাবিক ব্যাপার নয়। বিএনপি হয়তো ভাবছে তারা জিতে গেছে, কিন্তু তারা আসলে অনেকগুলো লুপ হোল বা ফাঁদের মধ্যে পড়েছে। প্রথমত, ডিপ স্টেটের পাল্লায় পড়ে তারা যে 2/3 মেজরিটি বা 2/3 মেজরিটি নিয়েছে, এটা তাদের নিজেদের জন্যই বুমেরাং হতে পারে। 2/3 মেজরিটি থাকার মানে হলো যে কোনো কিছু সংশোধন বা রাষ্ট্র সংস্কারের একচেটিয়া এখতিয়ার এখন বিএনপি। কিন্তু ডিপ স্টেটের চাপে বা নিজেদের পুরনো অভ্যাসের কারণে তারা তা পারবে না। এতে জনগণ চরম রুষ্ট হবে। এর উপর গত 1.5 বছরে চাঁদাবাজি এবং দখলদারিত্বের যে অন্যায় কাজগুলো হয়েছে তা যদি এখন বর্ধিত হয়, তবে তা বিএনপির জন্য খুব খারাপ কিছু বয়ে আনবে। সবচেয়ে অ্যালার্মিং বা ভয়ের বিষয় হলো নির্বাচনের প্রথম দিনেই পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া। এভাবে যদি চলতে থাকে তবে ফ্যাসিবাদের পুনর্বাসন শুরু হবে। আর এমনটা হলে 2000 শহীদের পরিবার, 50,000 আহত এবং জুলাইয়ের সকল যোদ্ধারা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। তখন পরিস্থিতি আর কারো নিয়ন্ত্রণে থাকবে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, আমরা আশা করব বিএনপি এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। তারা যেন জনমতকে সম্মান করে, দেশ একটা সুষ্ঠু পন্থায় ডেভেলপ করুক, এটাই আমাদের কাম্য। জামাত বিরোধী দল থেকে সরকারকে অ্যাকাউন্টেবল বা জবাবদিহির মধ্যে রাখুক। সবাইকে ধন্যবাদ। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।